সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে যেভাবে সরকারের পতন হলো রিমান্ডে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। শেখ হাসিনা ও ভারতকে সতর্ক বার্তা দিলেন ডক্টর ইউনূস। আজকে অনেকটা বিষয় নিয়ে আলাপ করা লাগবে, কারণ চারিদিকে মেলা গ্যাঞ্জাম লাগিছে। প্রথম বিষয় নিয়ে আলাপ করি। রুমিন ফারহানা কাছে কোন অভ্যুত্থান বা বিপ্লব 36 দিন বা 1 মাস হয় না। জানাবো জাতিসংঘ প্রতিবেদনে হাসিনার অর্শনী সংকেত। জানাবো হাসান মাহমুদ বিমানবন্দরে আটক। আরো জানাবো সাবেক মন্ত্রী এমপি সাবেক বর্তমান পুলিশ কর্মকর্তাদের খোঁজে গোয়েন্দারা। হাসিনা সরকারের মতো এখন কেন বিদ্যুৎ যায় না, আসল রহস্য জানুন। বিবিসির প্রতিবেদন, বাংলাদেশে বন্ধুর খোঁজে ভারত, বিএনপি জামায়াত দূরত্ব ইতিবাচক দেখছেন নীতি নির্ধারকরা। শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন 3 পথ খোলা। এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রের মূলনীতি প্রশ্নে বিপরীত অবস্থানে বিএনপি ও জামায়াত। জানিয়ে দেবো এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ভয়াবহ তথ্য যা দেখলে ইতিমধ্যে অবাক হবেন। পিনাকি ভট্টাচার্যের যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনটি ভিডিওর লাস্টের অংশে শুনতে পারবেন। সেই ভিডিওটি যদি মিস করেন তাহলে গুরুত্বপূর্ণ নিউজ মিস করবেন। দর্শক, সেই সাথে বাংলাদেশ এবং পাকিস্তান এবং ইন্ডিয়ার মিলে সর্বশেষ কি আপডেট খবর হতে চলেছে বিস্তারিত দেখবেন। তো আমরা দেরি না করে দর্শক, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। দর্শক, যারা এখনো লাইক দেননি লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখতে থাকুন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ওবায়দুল কাদেরের কারণে যেভাবে সরকারের পতন হলো রিমান্ডে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর তার দলের মন্ত্রী এমপিরা কেউ পালিয়ে গেছেন, আবার কেউ আছেন আত্মগোপনে। তাদের মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সম্প্রতি রিমান্ডে শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক তথ্য দেন আনিসুল হক। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 13 আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। হকার শাহজাহান আলী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির নিউ মার্কেট থানায় হওয়া এই মামলায় তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন তিনি। রিমান্ডে থাকা সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেন, 2018 সালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন। শেখ হাসিনা ও ভারতকে সতর্ক বার্তা দিলেন ডক্টর ইউনূস। দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে এক হাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ ফেরত যাওয়ার আগ পর্যন্ত তাকে যদি ভারত রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে। ডক্টর ইউনূস বলেন, ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ তাকে বিচারের আওতায় আনতে আমরা তাকে ফেরত চাই। তিনি ভারতে আছেন, মাঝে মাঝে তিনি কথা বলছেন, এটাই সমস্যা সৃষ্টি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা তাকে ভুলে যেতাম, মানুষ তাকে ভুলে যেত, তিনি তার নিজের জগতে থাকতেন। কিন্তু ভারতে বসে কথা বলছেন, নির্দেশনা দিচ্ছেন, এটা কেউই পছন্দ করছে না। তিনি বলেন, সবাই এটা বুঝতে পারছে। আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ ইঙ্গিত। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন। এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন। গণ অভ্যুত্থান ও জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত 13 আগস্ট হাসিনার দেওয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছেন। সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত, চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানান হাসিনা। ডক্টর ইউনূস বলেন, হাসিনা ব্যতীত বাংলাদেশের সবাই ইসলামবাদী। ভারতকে এই ধারণা থেকে বের করতে হবে। বাংলাদেশ তাকে ফেরত আনবে, কারণ এটাই জনগণের চাওয়া। তিনি বলেন, হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন শোনা যাচ্ছে তার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেয়ার প্রচেষ্টা এখনো
পর্যন্ত সফল হয়নি। ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। জাতিসংঘ প্রতিবেদনে হাসিনার অশনি সংকেত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, জাতিসংঘ সেটির স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করার দায়িত্ব দেয় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অফিসকে। তারা 1 মাস পর প্রতিবেদন দাখিল করবে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট হাই কমিশন অফিস ইতোমধ্যে তাদের তদন্ত সম্পন্ন করেছে, এখন প্রতিবেদন দেবার পালা। এজন্য 1 মাস লাগবে। জানা গেছে, বাংলাদেশ সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা ছাড়াই এই তদন্ত কার্য সম্পন্ন হয়েছে, যা স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগ সরকারের শাসনামলে অনেক চেষ্টা করেও করতে পারেনি জাতিসংঘ। অতীতে জাতিসংঘ বিভিন্ন সময় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিশেষভাবে গুম বিষয়ক তদন্ত করতে চেয়েছে, কিন্তু হাসিনা সরকার অনুমতি দেয়নি। এদেশে গুমের কোনো ঘটনা ঘটেনি বলে জাতিসংঘের দাবি ও অনুরোধ প্রত্যাখ্যান করেছে। অথচ এবার ঘটেছে এর সম্পূর্ণ উল্টো ও ব্যতিক্রমী ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকারের জাতিসংঘ প্রতিনিধি দলকে বলেছেন, আমরা ওপেন এন্ডেড, আপনারা যা দেখতে চান দেখুন। আমি বা আমার লোকজন আপনাদের সঙ্গে যোগাযোগ করবে না। আপনারা স্বাধীনভাবে কাজ করেন। আপনাদের যদি প্রয়োজন লাগে তবে আপনাদের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবেন, তারা সহায়তা করবে। এতে বোঝা যায় অত্যন্ত স্পষ্ট অবস্থান ও বক্তব্য বাংলাদেশ সরকারের। আশা করা যায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন অভিমত ও তথ্য সম্বলিত তদন্ত রিপোর্ট দিতে সক্ষম হবে। লক্ষণীয় যে গত 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 1.5 মাসে বাংলাদেশে যুগান্তকারী কিছু ঘটনা ঘটেছে, যার যুগপৎ ঐতিহাসিক ও নৃশংস তথা রক্তক্ষয়ী। বাংলাদেশের নিষ্ঠুর স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ তাদের 1.5 দশকের অবৈধ শাসন ক্ষমতা দীর্ঘায়িত করতে ও টিকিয়ে রাখতে চরম নিষ্ঠুরতা ও নির্মমতার পথ বেছে নেয়। হাসান মাহমুদ বিমানবন্দরে আটক। বিদেশ যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে। সূত্রে জানা যায়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় তাকে বিমানবন্দরের কর্মীরা ঘিরে ফেলেন। তখন নিরাপত্তা কর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেয়। বিমানবন্দরে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী ঢাকা পোস্টকে জানান, তিনি কোন দেশে যাচ্ছিলেন এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি। তবে তার সার্ক ভিসা রয়েছে। সার্কভুক্ত যে কোনো দেশে যাওয়ার কথা ছিল। শিক্ষার্থীদের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটক পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সাবেক মন্ত্রী, এমপি, সাবেক বর্তমান পুলিশ কর্মকর্তাদের খোঁজে গোয়েন্দারা। প্রবল গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা লাপাত্তা। খোঁজ নেই আওয়ামী লীগ দলীয় এমপিদেরও। এরই মধ্যে অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন বলেও খবর। এদিকে মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশ পরিচালনায় গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তার মধ্যে শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের খোঁজে নেমেছে গোয়েন্দারা। উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানতে পেরেছে, এসব পলাতক মন্ত্রী, এমপি, প্রভাবশালী নেতাদের খোঁজে তাদের বাড়িসহ আত্মীয় স্বজনের বাড়িতে গোয়েন্দা নজরদারি চলছে। সূত্রটি বলছে, শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপির নেতাদের পাশাপাশি প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও যেসব ঊর্ধ্বতন বর্তমান সাবেক পুলিশ কর্মকর্তারা নানা রকম অপকর্মে লিপ্ত ছিল, তাদেরও খোঁজ চলছে। রাষ্ট্রপতি কার্যালয় সূত্রে জেনেছে, পুলিশের আইজি সহ শেখ হাসিনা সরকারের চুক্তিতে নিয়োগ পাওয়া একাধিক আমলার চাকরি চলে যাচ্ছে। এই ধরনের সকল চুক্তিভিত্তিক নিয়োগই বাতিল করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের যেমন খোঁজ মিলছে না, তেমনি বিদায়ী সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীদেরও খোঁজ মিলছে না। লাপাত্তা আওয়ামী লীগ দলীয় এমপিদের অনেকেই। অন্যদিকে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের অনেকে এখনও গোপনে পালিয়ে বেড়াচ্ছেন। বেশিরভাগের ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেক মন্ত্রী, এমপি রবিবার রাতেই সিঙ্গাপুর চলে গেছেন। অনেক প্রভাবশালী গত 14 জুলাই থেকে বিদেশি চ্যানেলের মাধ্যমে ফ্লাইটের টিকিট কেটে রেখেছিলেন।
তারাও দেশ ছেড়ে পালিয়েছেন বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। এমন দেশ ত্যাগী মন্ত্রী, এমপি ও নেতার সংখ্যা শতাধিক। তারা ভারত, থাইল্যান্ড, চীন, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া ও দুবাই পাড়ি জমান। এদিকে শেষ মুহূর্তে পালাতে না পারা অনেকে এখন বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন। হাসিনা সরকারের মতো এখন কেন বিদ্যুৎ যায় না, আসল রহস্য জানুন। একসময় রমজান মাসে ঘন ঘন লোডশেডিং এর কারণে মানুষ ঠিকভাবে সেহরি খেতে পারত না, ইফতারেও হতো বিঘ্ন, এমনকি নামাজ পড়াও হয়ে যেত কষ্টসাধ্য। অথচ এখন দেখা যাচ্ছে পুরো রমজান পেরিয়ে যাচ্ছে, কিন্তু বিদ্যুৎ বিভ্রাট নেই বললেই চলে। প্রশ্ন হলো, এই পরিবর্তনের পেছনে আসল রহস্যটা কি? এই রহস্যের উত্তর অনেকেই খুঁজছেন, কিন্তু বাস্তবতা হলো বর্তমানে যারা সরকারের দায়িত্বে আছেন তারা বিদ্যুৎ উৎপাদন বহু গুণে বাড়াননি। আগের মতোই বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। তাহলে কিভাবে বিদ্যুৎ এখন টিকছে? এর পেছনে বড় কারণ একটাই, দুর্নীতির লাগাম টেনে ধরা। আগে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর নামে বিশাল অঙ্কের অর্থ লুটপাট হতো। কাগজে কলমে দেখানো হতো বিদ্যুৎ উৎপাদন চলছে, অথচ বাস্তবে সেগুলো অনেক সময় চালুই থাকতো না। কিছুদিন চালিয়ে রেখে 2-3 দিন বন্ধ রাখা হতো, কিন্তু সেই সময় জ্বালানি খরচের পুরো টাকা তোলা হতো সরকারের কাছ থেকে। তখন সরকারের একাংশ মন্ত্রী, এমপি এবং রাজনৈতিক সংশ্লিষ্টরা এই লুটপাটে সরাসরি যুক্ত ছিলেন। বিদেশে পাচার করা হতো দেশের অর্থ, ফলে দেশের মানুষ বিদ্যুৎ না পেলেও কাগজে দেখানো হতো সবই ঠিকঠাক চলছে। বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার এই খাতের দুর্নীতিতে বড় ধরনের লাগাম টেনেছেন। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এখন নিয়মিত চালু রাখতে বলা হয়েছে এবং তদারকি করা হচ্ছে, যেন কোনোভাবে কাজ না করেও টাকা আদায় না করা হয়। বিদ্যুৎ সরবরাহকারীদের বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করো, তাহলে তোমার পাওনা নিশ্চিতভাবে পাবে। এই কঠোর নজরদারি ও জবাবদিহিতার মাধ্যমেই বিদ্যুৎ ব্যবস্থা এখন অনেক বেশি কার্যকর। একই রকম সম্পদ এবং প্রযুক্তি থাকা সত্ত্বেও পূর্ববর্তী সরকার ব্যর্থ হয়েছে দুর্নীতির কারণে, যেখানে বর্তমান সরকার সফল হচ্ছে সুশাসন ও জবাবদিহিতার মাধ্যমে। বিদ্যুৎ উৎপাদন যেভাবে চলছে সেটি নতুন কিছু নয়, কিন্তু ব্যবস্থাপনাগত পরিবর্তন এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের কারণেই এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন সাধারণ মানুষ। বিবিসির প্রতিবেদন, বাংলাদেশে বন্ধুর খোঁজে ভারত, বিএনপি জামায়াত দূরত্ব ইতিবাচক দেখছেন নীতি নির্ধারকরা। ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন ও প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার ঠিক দিন 15 আগের কথা। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা। ওই সম্পাদকীয়তে আরও লেখা হয়েছিল, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ। ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার। বিগত 1.5 দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমার্থক হয়ে উঠেছিল, তাতে দিল্লির একটি মূলধারার শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিয়ন্ড হাসিনা ভাববার পরামর্শ দিচ্ছে। সেটা তখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল। ওই সম্পাদকীয় প্রকাশিত হওয়ার ঠিক 2 সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পট পরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন ঠিক সেটাই করতে হচ্ছে। যা বলা ভালো, হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত কি কৌশল নিয়ে এগোবে, দিল্লি সেটা ভাবতে বাধ্য হচ্ছে। শেখ হাসিনা চিরকাল ঢাকার ক্ষমতায় থাকবেন না এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলেই তা ভাবতেই পারেনি। টাইমস অব ইন্ডিয়ার ওই সম্পাদকীয় থেকে আরো কিছুটা অংশ উদ্ধৃত করা যাক। আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক বক্সগুলোতে টিক দিতে ব্যর্থ হয়েছে, যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ। আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে তার জায়গায় একটি পাকিস্তান সমর্থিত সরকার আসুক, ভারত আর যাই হোক এটা কোনো মতেই চাইবে না। ফলে তাদের এখনই দিশা পাল্টাতে হবে। নিজেদের স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষা করতেই বাংলাদেশের সমাজের প্রতিটি শ্রেণীর কাছেই তাদের রিচ আউট করতে হবে। ভারতে ক্ষমতার অলিন্দে শীর্ষ কর্মকর্তারা একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন, তখন এই সতর্কবার্তা অনেকটা প্রফেসি বা ভবিষ্যৎবাণীর মতো শোনালেও ওই সম্পাদকীয়র প্রায় প্রতিটি কথা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ফলে ভারতকে এখন তড়িঘড়ি সে দেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের সেতুগুলো তৈরি করতে হচ্ছে।
দিল্লি বোঝার চেষ্টা করছে সেই সরকারে কাদের প্রভাব বেশি এবং সেই ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে তারা আদৌ চেনেন কিনা। পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার, এটাও বোঝা যাচ্ছে দিব্যি। শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন 3 পথ খোলা। ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগের পর, দেশ ত্যাগের পর থেকেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। ইতোমধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে, প্রায় শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। একই সঙ্গে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় ভারতে শেখ হাসিনার অবস্থানের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন উঠেছে। সামগ্রিক পরিস্থিতিতে বিবিসি ভারতের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের দিকে ইঙ্গিত করেছে যে শেখ হাসিনার কাছে এই মুহূর্তে ভারতের কাছে কার্যত 3টি পথ খোলা রয়েছে। প্রথমটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। দ্বিতীয়টা হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়া। তৃতীয়টা হলো ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনো ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতে পারেন। শেখ হাসিনা ভারতে রয়ে গেলে সেটা আগামী দিনে ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। ফলে শেখ হাসিনার জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করাটাকে যুক্তিযুক্ত মনে করছেন তারা। বিবিসি বলছে, ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি কোনো অনুরোধ আসে, সেটা যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে তাও একরকম নিশ্চিত। বিবিসি জানতে পেরেছে, শেখ হাসিনার যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমে বাধাপ্রাপ্ত হওয়ার পরই ইউএই, সৌদি আরব ও ইউরোপের 2-1টি ছোটখাটো দেশের সঙ্গে ভারত এই বিষয়টি নিয়ে কথা বলেছে। যদিও এইসব আলোচনায় তেমন একটা অগ্রগতি হয়েছে বলে খবর নেই। এরপর মধ্যপ্রাচ্যের আরেকটি প্রভাবশালী দেশ কাতারের সঙ্গেও ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এটাও ঠিক, শেখ হাসিনা নিজে এখনো কোনো দেশে লিখিত আবেদন করেননি। তার হয়ে এবং তার মৌখিক সম্মতির ভিত্তিতে যাবতীয় কথাবার্তা ভারত সরকারই চালাচ্ছে। একান্ত প্রয়োজন হলে শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখে যেতে যে ভারত দ্বিধা করবে না, সেই ইঙ্গিতও কিন্তু দিল্লিতে এখন পাওয়া যাচ্ছে। উদাহরণ হিসেবে আসছে তিব্বতী ধর্মগুরু দালাই লামা, নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ বা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ নামে। তারা ভারতের রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। তেমনটা হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রভাব কি পড়বে সেটাও ভাবতে হবে ভারতকে। 1959 সালে দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকে ভারত চীন সম্পর্কে যে তিক্ততা সৃষ্টি হয়েছিল, 65 বছর পরও তার রেশ রয়ে গেছে। দিল্লিতে আইডিএস এর সিনিয়র ফেলো শ্রুতি পট্টনায়ক বলছেন, যে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তাতে একটা স্পষ্ট ভারত বিরোধী চেহারাও ছিল। সেটা যেমন হাসিনার বিরোধী আন্দোলন ছিল, তেমনই ছিল ভারত বিরোধীও। এখন যদি সেই ভারতই তাকে আশ্রয় দেয়, তাহলে বাংলাদেশে তো তা একটা ভুল বার্তা দেবে এবং সে দেশে ভারত বিরোধী সেন্টিমেন্টকে অবশ্যই আরো উস্কে দেবে। আজকে অনেক কটা বিষয় নিয়ে আলাপ করা লাগবে, কারণ চারিদিকে মেলা গ্যাঞ্জাম লাগিছে। প্রথম বিষয় নিয়ে আলাপ করি। রুমিন ফারহানা কাছে কোন অভ্যুত্থান বা বিপ্লব 36 দিন বা 1 মাসে হয় না। হ্যাঁ, কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশছাড়া করেছেন, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার পালানো বিএনপির 16 বছরের আন্দোলনের ফসল গণবিস্ফোরণে শেখ হাসিনা পলায় গেছে। আন্দোলনকারী বিএনপি করেছে, ঈদের পরে আন্দোলন আর কেউ করেনি। হ্যাঁ, ঘুমবার খুন হয়েছে খালি বিএনপি কর্মী, দেশ ছাড়া হয়েছে খালি বিএনপি কর্মী। আমরা খায় না খায় অ্যাক্টিভিজম করলাম, আমরা তো বিএনপি করি না, গল্লিকও খাই না। সমাজ কি তাইলে আমাদের মেনে নেবে? বিএনপির আন্দোলন তো দেখেছেন, দেখেন নাই? গত 10টা বছর 10টা জনসভা করতে পারে নাই। ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পড়ছে, খুলে পড়েছে। প্রাণ ভয়ে পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই, নিজেরা আবার স্বীকার করেছে। খালেদা জিয়ার বাড়ির সামনে 2টা বালির ট্রাক সরাইতে পারে নাই, আবার আসিছে আন্দোলনের ক্রেডিট নিতে। বিএনপি 16 বছর কেন 1600 বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল, হাসিনার যেত না। যখন আন্দোলন চলছিল তখন মির্জা ফখরুল কইছে বিএনপির নৈতিক সমর্থন আছে, শুধু সম্পৃক্ততা নাই। হ্যাঁ, শুনেন, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই, আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। আর রুমিন ফারহানা বলে বিপ্লব তারাই করেছে, 1 মাসে বিপ্লব হয় না। তাহলে 7ই নভেম্বরের বিপ্লব কেমনে 4 দিনে হইলো? নভেম্বরের 3 তারিখ থেকে 7 তারিখ বিপ্লব। রাশিয়া বিপ্লব কেমনে 10 দিনে হইলো? দুনিয়া কাঁপানো 10 দিন, ওই টাইমের উপরে একটা বইও আছে। বিপ্লব ক্ষণস্থায়ী, বিপ্লব অল্প সময় থাকে। বিপ্লব হইতেছে সেই মহেন্দ্র ক্ষণ, একটা মাহদীয় সময়, যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুট করে ছুঁয়ে ফেলে, বিদ্যুৎ চমকের মতো বা লাফায় ওঠা ল্যাম্পের শিকার মতো। ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয়, তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা, বিপ্লবের নায়ক। আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব। আমরা ভাগ্যবান,
আমরা পুরো জাতি ওই মুহূর্তটা ওই মহেন্দ্রক্ষণের নায়ক যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল। এই জন্য এই শহীদের মৃত্যু নাই, তার সময় আর কালকে অতিক্রম করে যায়। আমি কইছিলাম খোদা তাআলার দয়া ছাড়া বিপ্লবে বিজয়ী হওয়া যায় না। খোদা তাআলা সাহসের আবাবিল পাখি পাঠানো লড়াইয়ের ময়দানে খোদা তাআলার সাথে জনগণের একটা স্পিরিচুয়াল কানেকশন ছাড়া বিপ্লব সফল হয় না। মহাজীবনের ডাক শুনে সবাই আপনি রুমিন ভাই নাকি বিএনপি কে খোদা তাআলার জায়গায় বসাইতেছেন, নাউজুবিল্লাহ। বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না, আপনি বিপ্লবের নায়ক হইলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না। অবশ্য ভুলভাল চিল্লান। কইতেছে 18 সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। শুনেন, আওয়ামী লীগ যখন ভারতের সঙ্গে আঘাত করে 14, 18, 24-এ ক্ষমতা দখল করলো, বিএনপি তখন আকস্মিকভাবে জনগণের পাশে থেকে নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ওই নিজেই 2018 সালে সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিল বিএনপির, আমাকে বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করছে। কি কয় না কয় তার কোনো ঠিক নাই। শুধু তাই না, 10 কাঠা প্লট চাই আবেদন করেছিল যে প্লট পাইলে নাকি চিরকৃতজ্ঞ থাকিবে। দেখেন, এটা প্লটের লোভ সামলাইতে পারে না, সে আবার বিপ্লব করে। হ্যাঁ, খেল কথা হয়েছে পয়সা হজম। দরখাস্তটা দেখেন, একবার বলে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে, শুনেন। আবার বলে বিএনপি নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না, কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না, শুনেন। বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রের খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো বুঝছেন তো, বিএনপি ক্ষমতা এসে কি করবি? আচ্ছা ওরা ছেড়ে দিই, বাচ্চা মেয়ে কি কইতে কি কয় ঠিক নাই, আপনারা ছেড়ে দিয়ে। এবার আসেন বিএনপির অন্যতম প্রধান তরুণ বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম, ওরা নিয়ে একটু কথা বলি। ফাহাম দেশে গেছিল, আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহাম মির্জা ফখরুল ভাইয়ের মেয়ে জামাই। তো আমি অত্যন্ত পছন্দ করি ফাহামকে ব্যক্তি হিসেবে, ভেরি চার্মিং পার্সোনালিটি। এই ফ্যাসিলিটির লড়াই তার অসামান্য ভূমিকা ছিল। সে আরবান এলিট যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে, সে একাই। আমি ভালো কথা বলে ফেললাম না। হ্যাঁ, বাংলাদেশে কারো সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল। যারা ফাহামকে পছন্দ করেন না তারা গালাগালি করতে পারে, আর যারা ফাহামকে পছন্দ করে তারাও গালাগালি করবে। ও আসিছে এবার ফাহামের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য, পয়েন্ট খাওয়ার জন্য আসছে। আর যদি কখনো ফার্ম গ্যাঞ্জাম করে অ্যান্টি পিপল স্ট্যান্ড নেয়, তখন এসে বলবে দেখেছেন খুব তো তখন প্রশংসা করেছিলেন। যাই হোক, এটা বলে রাখলাম যে ফার্ম আমার এলাই না, এখন রাজনৈতিক মিত্র না। কারণ ফার্ম বিএনপি যে স্ট্যান্ড নিছে, যেটা আফোর্ড করে, সেটা করেও সম্পর্ক রাখা যায় ভিন্ন মতের মানুষের সাথে, কিন্তু ফার্ম সেটা রাখবে না বলে সিদ্ধান্ত নিছে, এটা কোনো সমস্যা নাই, অ্যাবসলিউটলি ফাইন। ফার্ম সম্পর্কে এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে, সেই জন্য বলে নিলাম আর কি। কারণ সেও বলছিল যে এই লড়াই যারা ছিল তারা তার ভাই ব্রাদারটা বলছে, তো সেটা আমার তরফ থেকে এখন এটা বলে না আমরা ভালো। তো ফার্ম দেশে গেল, সেই সময় ছাত্রদের নিয়ে বলছিল সম্ভবত একটা টিভি শোতে যে ছাত্ররা বিএনপির সাথে এলাই করলে ভালো করবে, এটা তাদের বেটার সিকিউরিটি দেবে। স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে, আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার। 2 দিন আগেও লিখলো ফার্ম যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে বড়, এইটা আমরা নাকি একে অন্যকে অপমানিত করছি, তার ফল। হ্যাঁ, মাঝে মাঝে ফার্মের কথা শুনে হাসি। আচ্ছা ফার্ম, বিএনপি কি কাউকে সুরক্ষা দেওয়ার কথা বলা মানায়? আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে? দিছে কখনো? এইসব ক্ষমতা কি বিএনপির আছে না ছিল? ক্ষমতা জিনিসটা কি, সেটা কিভাবে তৈরি হয়? বিএনপির যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না, ইলিয়াস আলী গুম হয় না, সালাউদ্দিন চৌধুরী ফাঁসিতে যায় না, তারেক রহমান নির্বাসনে যায় না, বালুর ট্রাক ফেলে তার খালেদা জিয়াকে আটকাই দিতে পারে না। বিএনপি কি দেশকে আওয়ামী লীগের ফ্যাসিলিটির হাত থেকে রক্ষা করতে পারছে? পারে নাই। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে অগাস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই। এই বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে, কিন্তু এই ক্ষমতা সে রাখতে পারবে না, কারণ ক্ষমতা বিষয়টা সে বুঝে না। দেখেন, বিএনপির জন্ম হইতো না 1975-এর 15 আগস্ট না ঘটলে। সেই আগস্ট বিপ্লবে রক্ষা করছে বিএনপি করে নাই। মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল। যদিও দেশে প্রচলিত সিআরপিসিতে মৃত্যুদণ্ড দণ্ডিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোনো বিধানই নাই। সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন 120টা আসন নিয়েও বিএনপি কোনো বিরোধিতা না করে মুখে কুলু পাইতে চুপ করে বসেছিল। তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না, করবে না, সে ক্ষমতা নাই। বিএনপি ক্ষতি করতে পারবে, সেটাই আসল ক্ষমতা। রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না, বরং ক্ষতি করতে পারার হিম্মতটাই রাজনৈতিক ক্ষমতা। আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে। আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ ছেড়ে দিচ্ছে তাই আওয়ামী লীগ মিছিল করতেছে, না তা না। বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের এনসিপি গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগের বাপের ক্ষমতা নাই মিছিল করে। আওয়ামী লীগ বিএনপির আশকারা পাইয়া মিছিল করতেছে না, শুধু বিএনপি আওয়ামী লীগের মিছিল করে দিচ্ছে। হ্যাঁ বা বেশ, এইভাবে তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতে চায়। বিএনপি ক্ষমতায় আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে, এই খবর পড়লে সেটা বুঝতে পারবেন। আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে। বিএনপি ঢুকতে না চাইলে তোমার ফাঁকা থাকবে না। বিএনপি প্রাণ ভয়ে রাজপথে 28 অক্টোবর দাঁড়াইতে পারে না, তার জন্য কি বর্ষা বিপ্লব থেমেছিল? ছিল না। ফার্মের কন্ট্রাডিকশন গুলো আমি আলাপ করি না, চাইলে করা যায়। ফার্ম বল করতেছে 71 একটা রেড লাইন, এই রেড লাইন ক্রস করলে বাংলাদেশের রাজনীতি করা যাবে না। এই জন্য নাকি জামাত মেইনস্ট্রিম হতে পারে নাই, আজিব বাত। বিএনপি কি 71 কে ওন করে? সে নিজে কি ফার্মকে নিজে বাঙালি জাতীয়তাবাদকে ওন করে? ফার্ম তো নিজেই নিজেকে হিন্দুস্তানি মুসলমান বলছে। দেখেন, আমি নিজেকে বাঙালি মনে করি না, আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি। ফার্ম কি ধর্ম নিরপেক্ষতা মানে? সে কি সমাজতন্ত্র মানে? সে নিজেই কমিউনিস্টকে দান দিক
বলেন সেই বাকশাল চাই আবার ইউরোপিয়ান এনলাইটমেন্ট চায় দান্দিক তাইলে ফার্মের 71 আসলে কি? ফার্মের ন্যারেটিভ কি 71-এর? আমি আসলে জানতে চাই। এবার আসেন বিএনপির 31 দফা নিয়ে আলাপ করি। আমি 31 দফার এক এক দফা নিয়ে সারাসারাভাবে আলাপ করেছি, আপনারা দেখছেন। আলাপ একবারে যদি করতাম আগ্রহ ধরে রাখতে পারতেন না। তো বিএনপির কিছু কইতে ইচ্ছা করে না, এটা বেকুব ভর্তি দল, এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই। যেহেতু অ্যান্টি আওয়ামী লীগ সকলের কাজের সুফল পাইছিল, তাই তারা ভাবে নাই নিজের ইন্টেলেকচুয়াল অ্যাসেট গড়ে তুলতে হবে। এখন পরিচয় গাড্ডায় আওয়ামী আমলের কোন ন্যারেটিভ তৈরি করতে পারে না, একটাও না। আপনি দেখাতে পারবেন না একটা ন্যারেটিভ তৈরি করেছে, নিজেদেরকে রক্ষা করতে পারেন ন্যারেটিভ তৈরি করে। আর এইটা যে তাদের দুর্বলতা, এটা কোনোদিন খোদায় দেখে নেই। গান বেলি করে মাস্তানি হয়, রাজনীতি হয় না। রাজনীতি সিরিয়াস বিষয়, ক্ষমতা মাফিয়াদেরও থাকে। যাই হোক, আজকে 2টা দফা নিয়ে আলাপ করবো বিএনপির 31 দফা। তার আগে কয়ে নি রাজনৈতিক দফার সংখ্যা কম হইতে হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপি স্ট্যান্ডিং কমিটির প্রত্যেককে আলাদা করিয়া 31 দফা লিখতে বলেন, পারবে না, একজনও লিখতে পারবে না 31টা দফা। আপনি বিএনপির কর্মী হন, নেতা হন, নিজে লেখেন, এটা এপিসোড অফ করে নিজে লেখেন, পারবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম, পারবেন না। আপনি নিজে যারা রাজনীতি করাটাই কাজ, যে পারেন না নিজের দফাটা নিজে লিখতে, মনে রাখতে। পাবলিকের বাপের ধন কি সাপে খেয়েছে যে সে মনে রাখবে? তার ঠেকা পড়ছে। আসেন দেখি রাজনৈতিক কর্মসূচি অল্প দফায় কেন হইতে হয়, সেটা একটু আলাপ করি। 1 নম্বর কারণ সহজবোধতা। অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে, বেশি দফা থাকলে মেসেজ জটিল হয়ে যায়, সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ আর ঝুঁকি বাড়ে। 2 নম্বর মোবিলাইজেশন সহজ হয়। কম দফা মানে একটা বা 2টা মূল দাবির পিছনে জনগণ জোরালোভাবে ঐক্যবদ্ধ হতে পারে, আন্দোলনের শক্তি বাড়ে। 3 নম্বর কৌশলগত চাপ সৃষ্টি করা যায়। সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি। বেশি দাবি দিলে কোনো দাবি নিয়ে সুনির্দিষ্টভাবে চাপ তৈরি করা যায় না। গতি বজায় রাখা। কম দফার কর্মসূচি আন্দোলনের গতি এবং ফোকাস বজায় রাখে। লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে, যা সময় ক্ষেপণ করে। 5 নম্বর হইতেছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার। মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে। অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয়। আমি এটা বললাম আন্দোলন এই কারণে, কারণ তারা কিন্তু 31 দফা আন্দোলনের সময় করছে, বিপ্লবের পরে করে নাই। সেজন্য আন্দোলনের কথা বললাম। আমাদের সফল আন্দোলনগুলো দেখেন, রাষ্ট্রভাষা বাংলা চাই। 6 দফা এরশাদ বিরোধী আন্দোলনের 1 দফা, 1 দফা 1 দাবি, এরশাদ তুই কবে যাবি? হাসিনা খাতা আন্দোলনের 1 দফা। এমনকি বিএনপি যে 4 দলীয় জোটের 5 দফা ছিল 2001 সালের নির্বাচনে, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন, আইন শৃঙ্খলা উন্নয়ন, এই সমস্ত। তারপরে দফা বাড়তে থাকে। 2018 সালে বিএনপির ঐক্যফ্রন্টের দফা হয় 7 দফা আর 11টা লক্ষ্য। এই হইতেছে বাম ইনফ্লুয়েন্স, দাবি ঢুকাইতে হবে তেইশা। মানুষ করলো কিনা শুনলো কিনা ভাবাভাবি নাই। আচ্ছা 31 দফার 2 নম্বর দফা নিয়ে দেখি। তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী, সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে। ভালো কথা, কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল, তাই না? আইন কইরা 96 সালে তো টিকলো না কেন? আবার আইন করবে, টিকবে না। মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে ঘুরপাক খাবো নাকি বারে বারে? আবার যে বাতিল হবে না তার নিশ্চয়তা কি? জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন, অবাধ স্বচ্ছ নির্বাচন, নেতা নির্বাচনের স্বাধীনতা। এটা কিভাবে নিশ্চিত হবে? বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দ মতো লোককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাতে চেয়েছিল 2006 সালে, জানেন তো? 2007 সালের জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে, সেটার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল। তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কে এম হাসানকে নিয়োগ করা হয়। উনি একসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন। তৎকালীন আওয়ামী লীগের মতে কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারে, সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়সসীমা বাড়াই দিয়েছিল। গ্যাঞ্জাম বাদে এই না, আবার গ্যাঞ্জাম বাদবে। এই দফা দিয়ে কি অবাধ সুষ্ঠু নির্বাচন করা যাবে? যাবে না। নিশ্চিত করা যাবে? যাবে না। এমনকি এই সিস্টেম টিকবে না, আগেও টিকে নাই। তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইরা বানাইছে? আচ্ছা 4 নম্বর দাবিতে কি বলিছে? পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। ভালো কথা, খুবই ভালো কথা। কি মনে হয় এটা কইরা? পরপর 2 টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না। এটা বিএনপি অনেকবার বলছে, কিন্তু আমরা তো আমেরিকায় দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে। এখন বিএনপি কইতেছে প্রধানমন্ত্রী পদে দাঁড়ান 2 মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আবার প্রধানমন্ত্রী হইতে চাইলে সেই সুযোগ থাকতে হবে। মানে পরপর 2 টার্ম থাকবে, তারপর 1 বছর অন্য কেউ হবে, তারপর আবার কেউ 2 টার্ম এসে থাকবে। মানে বুঝছেন তো? পরপর 2 টার্ম থাকার পরে 1 টার্ম প্রেসিডেন্ট হবে, তারপর আবার 2 টার্ম প্রাইম মিনিস্টার হবে, তারপর 1 টার্ম প্রেসিডেন্ট হবে। মানে চালাকি শুরু হয়ে গেছে। ভাবছে কেউ বুঝতে পারবে না। যেই মাত্র ক্ষমতা আসা দেখতে পারতেছে তখনই সব উল্টাই দিচ্ছে বিএনপি। যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিস, কি সুন্দর চাঁদ দিছে, এখন চিনে না। আসেন, কেন পরপর 2 বার রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়া ঠিক নাই? পিছনে দার্শনিক ভিত্তিটা কি? পরপর 2 টার্ম রাষ্ট্রের নির্বাহী থাকা ঠিক না কেন? এর মূল উদ্দেশ্য হইতেছে 1 নম্বর ক্ষমতার অপব্যবহার রোধ করা। দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয়, নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে শুরু করে, জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে। একই জিনিস ঘটছে হাসিনার ক্ষেত্রে। 2 নম্বর নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয় না। নিয়মিত নেতৃত্বের পরিবর্তন মানে নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গির আগমন। 3 নম্বর রাষ্ট্র প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষা। একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ ইত্যাদি তার হাতে জিম্মি হয়ে যেতে পারে, যেটা হাসিনার আমলে হয়েছিল। 4 নম্বর গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা। জনগণ যাতে মনে করে রাষ্ট্র তাদের, কোন ব্যক্তির না, এই অনুভূতি বজায় রাখা দরকার। এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবশ্যম্ভাবী হয়ে ওঠে, কারণ ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে পড়ে। যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে, তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কুক্ষিগত করে। আইনের শাসন দুর্বল হয়, বিচার ব্যবস্থা পক্ষপাতদুষ্ট হয়, সেনাবাহিনী প্রশাসন ব্যক্তি বিশেষে গোলাম হয়ে পড়ে, জনগণের স্বাভাবিক চাহিদা, ন্যায় বিচার, সমান অধিকার, জীবনের নিরাপত্তা, এই সমস্ত পদদলিত হয়। একই জিনিস আমরা দেখছি হাসিনার আমলে। কারণ এই যে ঘটনা, এটা তাত্ত্বিক ভিত্তি কি, যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবে না?
তাত্ত্বিকভাবে এটা দাঁড়ায় আছে কয়েকটা বড় চিন্তার উপরে। এক নম্বর হচ্ছে ডেমোক্রেটিক রোটেশন, বা এটাকে বলা যেতে পারে গণতান্ত্রিক চক্র। জন লক, মন্তেস্কু এই দার্শনিকরা বলছিলেন ক্ষমতা স্বাভাবিকভাবে দুর্নীতির দিকে ধাবিত হয়, তাই নিয়মিত ক্ষমতার হাত বদল জরুরি। আর একটা তত্ত্ব হচ্ছে ন্যাচারাল ডিকে অফ পাওয়ার, মানে ক্ষমতার স্বাভাবিক ক্ষয়। টকভিল উনি বলছেন একজন নেতা যত বেশি সময় ক্ষমতায় থাকে তত সে জনগণের আসল চাহিদা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর 3 নম্বর হইতেছে জেনারেশনাল রিনিউয়াল, নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব। রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন নেতৃত্বকে দিতে হবে, না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছায় যাবে। যদি একজন নেতা 2 মেয়াদে চালায় যায়, তারপর একটা বিরতি নিয়ে আবার প্রার্থী হয়, তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হয়। কেন ব্যাহত হয়? 1 নম্বর, ক্ষমতার নেটওয়ার্ক নষ্ট হয় না, যেটা তৈরি হয়েছিল। যে নেতা টানা 2 মেয়াদ চালাইছে, তার সময়কালে প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, মিডিয়া, ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয়। একটা বিরতিতেও এই নেটওয়ার্ক বেঁচে থাকে, সক্রিয় থাকে। এখন দেখতেছেন না, এখনো হাসিনার লোকজন প্রশাসনে আছে। তো উনি যখন আবার প্রার্থী হয়, এই শক্তিগুলো তাকে সুবিধা দেয়, ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত অর্থে হয় না। 2 নম্বর, জনগণের মনস্তত্ত্ব পাল্টায় না। নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিথ ভেঙে যেতে সময় লাগে। মাত্র 1 মেয়াদের বিরতি তা ভাঙার জন্য যথেষ্ট না, ফলে পুরানো প্রভাব বজায় থাকে। মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে। 3 নম্বর, প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না। নির্বাচন কমিশন, পুলিশ, সরকারি যন্ত্রপাতি তাদের পুরনো বসের জন্য অপেক্ষায় থাকে, ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না, গণতন্ত্র দুর্বল হয়। 4 নম্বর হইতেছে নতুন প্রজন্মের নেতৃত্ব বাধাগ্রস্ত হয়। যখন পুরনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে, তখন নতুন নেতৃত্ব উঠে আসতে ভয় পায় বা বাধাগ্রস্ত হয়, গণতন্ত্রের নবায়ন থেমে যায়। তত্ত্বে যতই বলা হোক না কেন, অনেক রাষ্ট্রনায়ক নিয়ম ভেঙে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে। সবচেয়ে উল্লেখযোগ্য 2টা উদাহরণ দিই। ভ্লাদিমির পুতিন টানা 2 টার্ম শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না, তাই নিজের ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী। কিন্তু রাশিয়া প্রকৃত ক্ষমতা নিজের কাছে রাখে। 2012 সালে আবার প্রেসিডেন্ট হয়, পরে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা মুছে দেয়। এখন পুতিন 2036 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে, অর্থাৎ প্রায় 4 দশক ধরে। এর ফলাফল কি হয়েছে? রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে, বিরোধী নেতারা নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ব্যক্তিকেন্দ্রিক একনায়কতন্ত্র তৈরি হয়েছে। শি জিনপিং, চীন প্রেসিডেন্টের জন্য 2 মেয়াদের সীমা ছিল 5-5-5 10 বছর। শি জিনপিং 2013 সালে প্রেসিডেন্ট হয়। 2018 সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে 2 মেয়াদের সীমা তুলে দেয়। এখন শি জিনপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে দিয়েছে। এর ফলাফল কি? চীনে ব্যক্তির চেয়ে পার্টি বড়, এই নীতিগতভাবে লঙ্ঘন করছে। আর চীনে গণতান্ত্রিক কোনো নির্বাচন নাই, মত প্রকাশের স্বাধীনতা কঠিনভাবে নিয়ন্ত্রিত। ফলে যখন 2 টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কোনো ছিদ্র রেখা ক্ষমতা ধরে রাখার রাস্তা রাখা হয়, তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে, রাষ্ট্র ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে। আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি, ভাবি যে যদি 2028 সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকতো কি হইতো? নির্বাচনের নাম উচ্চারণ করলেই নীল সাদা ভাই নিশা দাঁড়াইতো দোরগোড়ায়, ঠান্ডা গলায় বলতো চলেন। তারপর বাকিটা একটা কালো গল্প, যার শেষ পাতায় রক্তের দাগ। লুৎফুজ্জামান বাবুল কারাগারে ঘুপসিকোণে চোখ তুলে পাখিদের উঠতে দেখতেন আর ভাবতেন তারা এখনো উঠতে পারে, অথচ আমি। সালাউদ্দিন আহমেদ শিলংয়ের আকাশে হাত তুলতেন, এই নীল কি ঢাকার মতো, নাকি আমি বদলে গেছি? খালেদা জিয়া এখন অন্তরীণ থাকতেন, রিজভী ভাই কোলাপসেবল গেটের পিছনে মাফলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে শীতের মধ্যে ঠকঠাক করে কাঁদতেন, ওটাই ওনার রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকতো। আর রায়নগর, ওইখানে নাম ঝুলতো শত শত মৃত স্বপ্নের, ভুলে যাওয়া মানুষের যারা একদিন হাঁটতো, আসতো, স্বপ্ন দেখতো, তারপরে চুপ হয়ে যেত। আমরা চুপ হয়ে যেতাম, চুপচাপ বাজারে যেতাম, চুপচাপ অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম, সবজি কিনতাম, আর মাছ মাংস দেখে হাত পিত্তেশ করতাম। চুপচাপ আয়নায় তাকে ভাবতাম এটা আমার মুখ না, আমি কোথায় হারালাম। ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায়, তারা বলে এমন জীবন চাই না। তারা বাতাসে ছড়ায় দেয় আলো, আমরা গলা ছেড়ে কাপা কাপা স্বরে ওদের দেখার পথে নেমে আসি, সাহস নিয়া বলি আমরা ভালো নাই। কিন্তু আজ আমরা বলি ওদের হটাও, ওরা রাজনীতি করে ফেলছে, ওদের রক্ত আজকে পথের ধুলা, ওদের কান্না আজকে নীরব শোক। আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই, ডিসেম্বরই চাই, এখনই চাই। দেশে ভালো চলতেছে এটা কেউ দেখে না, রিজার্ভ বাড়তেছে, দুর্নীতির টাকা ফিরতেছে, সংস্কারের বাতাস রাখছে, কিন্তু এই খবর কারো কানে ছয় না। একটাই আমাদের পিপাসা এখন, ক্ষমতা আর ক্ষমতা। আলোর এই লড়াই কখনো সহজ ছিল না। আলোর জন্য যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয়, তাদের চোখে জল জমে, তাদের গলা রুদ্ধ হয় কান্নায়, কিন্তু তবু তারা হাঁটে কারণ তারা জানে পিছায় গেলে চিরকাল হারাই যেতে হবে। আর যারা রক্ত দিছে, যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে, তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজকে যারা কাঁদতেছে মিথ্যা বলতেছে, তারা কেবল হারায় যাবে বিস্মৃতির ধুলায়। বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায়, বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয়ে, তপ্ত রক্তে। আমরা সেই রক্তের উত্তরাধিকার, আমরা হারবো না। তারা ভাবছিল আমরা ভয় পাবো, তারা ভাবছিল আমরা হেরে যাবো, তারা ভাবছিল আমরা মুখ নিচু করে ঘরে ঢুকে যাবো, কিন্তু তারা ভুল করছে। আমরা পিছু হটিনি, আমরা সামনে আগেছি, আমরা থামিনি, আমরা ঝড় তুলছি, আমরা চুপ থাকিনি, আমরা স্লোগানে মুখর করছি রাজপথ। আজ যারা ধোকা দিচ্ছে, ইতিহাস তাদের মুখ চিরকাল ঘষা মাটিতে ফেলে রাখবে। আজ যারা দাঁড়াইছে, ইতিহাস তাদের মাথায় তুলে নেবে। আজ আকাশ ভেঙে পড়ুক, সমুদ্র ফেটে যাক, আমরা পিছু হটবো না, আমাদের জয় হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।